আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে স্বাগত। কেমন আছো তোমরা? করোনাকালীন সময়ে আমরা সবাই চেষ্টা করছি একটু ভালো থাকার। বেশ কিছুদিন হয়ে গেছে, আমরা কিছুটা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তাই বলে এখনই করোনাকে একেবারে হেলাফেলা করা কিন্তু যাবে না, ঠিক আছে? আমরা যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছিলাম, সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে আমরা চলবো। এখন আজকে আমি সাবেরিয়া ইয়াসমিন সহকারী শিক্ষক, তোমাদের নবম শ্রেণীর ব্যবসায়িক ক্লাস নিব। এই ক্লাসটা তোমাদের এর আগেও নেওয়া হয়েছে, আমরা আবার নিচ্ছি। আজকে দেখো পাঠ শিরোনাম কি আছে? পাঠ শিরোনাম হচ্ছে অধ্যায় নবমের বিপণন। বিপণনটা কি? যে বিপণনে যে ব্যবসা, যেখানে পণ্য থাকবে, ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে, একটা বাজারের ছবি দেওয়া হয়েছে। তোমরা কি খেয়াল করছো এটা? তাহলে আমরা বিপণনের সামনে আমরা আলোচনায় চলে যাব। ওকে, এখন আসি আজকে শিক্ষণফল। শিক্ষণফলে কি আছে? বিপণনের ধারণা, কার্যাবলী বর্ণনা করতে পারবে, বিভিন্ন পণ্যের বিপণন পদ্ধতি বর্ণনা করতে পারবে, বিজ্ঞাপনের ধারণা, গুরুত্ব ও মাধ্যমগুলো ব্যাখ্যা করতে পারবে, আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী, বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন, বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। বিপণনের ধারণা, এই বিপণনটা কি? আমরা যখন ব্যবসা উদ্যোগ করবো, বা আমরা যারা কমার্সের স্টুডেন্ট, আমাদেরকে কিন্তু এই বাজার, বিপণন, বাজারজাতকরণ, পণ্য, সেবা এইসব সম্পর্কে আমাদের একটা জ্ঞান থাকা লাগবে। আমরা যদি প্রাথমিক জ্ঞানগুলো আমাদের ভিতরে না থাকে, আমরা বুঝতে পারবো না যে কি বলছে। আমরা বলি না, চলো মার্কেট করতে যাই। আসলে কি মার্কেট করতে যাই? এই বিষয়গুলো আমরা কিন্তু ভেবে দেখবো, আমরা কিন্তু স্পষ্ট কিছু তথ্য জানবো যে আসলে এগুলো কি। দেখো এখানে কি বলছে? বিপণনের ধারণা সাধারণ অর্থে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে। তার মানে কি? একটা পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে, সেটাকে বিপণন বলে। কিন্তু প্রকৃত অর্থে বিপণনের ধারণা অনেক ব্যাপক। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে গণ্য করা হয়। অর্থাৎ কি বলছে? একটা পণ্য যখন তৈরি হলো, তৈরি হয়ে তুমি বাসায় রেখে দিলা বা ফ্যাক্টরিতে রেখে দিলা, সেটা কিন্তু বিপণন হলো না। তোমার তৈরি পণ্যটা তুমি বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে, বিভিন্ন ধাপের মাধ্যমে তুমি ভোক্তা পর্যন্ত পৌঁছানো, এই ভোক্তা পর্যন্ত পৌঁছানোর সমস্ত কাজ তোমার বাজারজাতকরণ বা বিপণনের মধ্যে পড়ে। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ সহ যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন। বিপণনের উন্নয়নের সাথে সাথে শিল্প, বাণিজ্য ও সেবার উন্নতি সাধিত হয়। শুধু কি শিল্প, বাণিজ্য, সেবার উন্নতি সাধিত হয় তা না, এখানে অনেক কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। এবার আসি বিপণনের কার্যাবলী। আসলে বিপণনটা কি? তার কিছু সুনির্দিষ্ট কাজ আছে। আমরা 9টি কাজে তাকে ভাগ করে থাকি। কারণ এলোমেলো কথা বলে তো বিপণন চালাতে গেলে তুমি বুঝতে পারবা না যে কখন কি করবা না করবা। তাই বিপণনের কার্যাবলীগুলোর একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে। বিপণন উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে বিপণনের কাজ। এই যে উৎপাদিত পণ্য এবং ভোক্তা, এই দুইটার মধ্যে সেতু বন্ধনের কাজ করে। কি হয়? একটা কালভার্ট থাকে বা একটা নদী থাকে, তখন আমরা কি করি? এই পারে একজন, ওই পারে একজন, মিডিলে যাবে কি করে? পণ্য এই পারে, ভোক্তা ওই পারে। ওই যে মধ্যে সেতু বন্ধনটা তৈরি হয়, এটাই হচ্ছে বিপণনের কাজ। সরি, এখন বিপণনের কাজগুলো দেখো: ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মূলকীকরণ, তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ। অর্থাৎ
পণ্য ক্রয় করা, সেই ক্রয়কে আবার শুধু ক্রয় করে তো রেখে দিলে হবে না, রেখে দিলে হবে, সেই পণ্যটাকে আবার বিক্রয় করা। তারপরে কি এই পণ্যগুলোকে নির্দিষ্ট স্থানে পৌঁছানো। তোমার গ্রামে তুমি একটা প্রোডাক্ট করছো, সেটা তোমাকে শহর পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলে তোমার কি লাগছে? পরিবহন লাগছে। তারপরে সিজনাল কিছু ফল আছে কিংবা মাছ, যেসব পচনশীল জিনিস, আলু, সাপোজ ধরো ধান, এগুলো যখন উৎপাদিত হচ্ছে অনেক হচ্ছে, কিন্তু লাগবে তো সারা বছর। এই সারা বছর সংরক্ষণের জন্য গুদামজাতকরণ করা হয়। আবার কি প্রমিতকরণ, পণ্যগুলোর মান, গুণ, রং, এইসব বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে আলাদা করে সাজানো হয়। পর্যায়িতকরণ, পর্যায়ক্রমে তাদের কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটার দাম কিরকম রাখা যাবে না রাখা যাবে, এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। কারণ একটা গাছে সব ফলে কি সমান হয়? একটা মায়ের যেমন সব সন্তান সমান হয় না, ঠিক একটা ফল বা একটা ফসলের সব জায়গায় সমান হয় না। এখানে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে তার দাম নির্ধারণ করতে হয়। মোড়কীকরণ, কিছু কিছু পণ্য আছে যে তুমি যদি খোলা রেখে দাও, সেটা তুমি বাজারজাত করতে তোমার সমস্যা হবে। সাপোজ ধরো বর্তমানে দেখবা যে দুধ প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে, চমৎকার প্যাকেটিং। কারণ কি? প্রথম হচ্ছে ক্রেতাকে আকৃষ্ট করা, আর দ্বিতীয় হচ্ছে ওই পণ্যটার গুণগত মানটা ধরে রাখা। এটা খুবই জরুরি হয়ে গেছে। তুমি একটা পণ্য কিনতে যাও, খোলা বাজারে একটা কিনতে যাও, তোমার যতটা না তোমাকে আকৃষ্ট করবে, চমৎকার যদি একটা প্যাকেজিং থাকে, মোড়কীকরণটা যদি সুন্দর থাকে, তুমি একটু দাম দিয়েও সেটা কিনবা। তারপরে তথ্য সংগ্রহ করতে হবে। বাজার তথ্যটা তোমাকে সংগ্রহ করতে হবে। কি আছে বাজারের মধ্যে, কি আছে সেটা তোমাকে জানতে হবে। না জানলে তো তুমি পারবা না। পারবা কি? সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ভোক্তা বিশ্লেষণ, ভোক্তা বিশ্লেষণটা কি? দেখো যে পণ্যটা আমি বিক্রি করলাম, পণ্যটা ভোক্তারা ব্যবহার করলো, এখন ব্যবহার করার পর তারা কি সন্তুষ্ট? তারা কি নেক্সট আবার নিবে? তাদেরকে এই পণ্যটার আর চাহিদা আছে, নাকি আমি এই পণ্যটা করে যাব, তৈরি করে যাব? সাপোজ ধরো সেই শহরে একটা মোটামুটি কয়েক লক্ষ বাস করে লোকজন, সেখানে মোটামুটি টিভির একটা সাপ্লাই হয়ে গেছে। এখন অতিরিক্ত যদি আবার টিভি নিয়ে আসা হয়, নিবে হয়তো কিছু গুটি কয়েক চেঞ্জ করবে, ডিজাইন চেঞ্জ করছে, আরো কিছু নিচ্ছে, বাট অতিরিক্ত কিন্তু লাগছে না। তো এই জিনিসগুলো ভোক্তা বিশ্লেষণ করতে হবে। আমার কোথায় কোন ধরনের ভোক্তা আছে, কোন ধরনের পণ্য লাগবে, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। এবার আসি বন্টন প্রণালীর ধারণা। বন্টন প্রণালীটা কি? বন্টন প্রণালী হচ্ছে তুমি একটা পণ্য, উৎপাদিত পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছানোর মধ্যে যে কাজগুলো করতে হয়, সেই প্রণালীগুলোই হচ্ছে বন্টন প্রণালী। সব পণ্যের বন্টন কিন্তু একইভাবে হয় না, কারণ সব পণ্যই তোমাকে একইভাবে বন্টন করা যাবে না। কোনো কোনো পণ্য আছে সরাসরি ভোক্তার কাছে চলে যায় উৎপাদনকারীর কাছ থেকে, আবার কোনো কোনো পণ্য আছে যে পাইকারির কাছে যায়, তারপরে খুচরা বিক্রেতার কাছে যায়, তারপরে ভোক্তার কাছে যায়। এই জন্য বন্টন প্রণালীর ধারণাটা জানতে হবে। উৎপাদনকারী পণ্য উৎপাদন করার পর কখনো কখনো সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে, কিন্তু সবসময় তার পক্ষে পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। প্রয়োজন হয় মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ীগণ উদ্যোক্তা ও ভোক্তার সেতু বন্ধন হিসেবে কাজ করে। উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবার মালিকানা একটি পথ ধরে গমন করে শেষ পর্যন্ত ভোক্তার নিকট পৌঁছে। তাহলে কি বলছে? যে এই যে পথ, এই যে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা পর্যন্ত যাওয়ার যে পথ, এটাই হচ্ছে বন্টন প্রণালী। আমরা যদি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে দেখাই, দেখো বিভিন্ন পণ্যের বন্টন প্রণালীটা কিরকম হচ্ছে। একটা আছে যে উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি চলে যাচ্ছে ভোক্তার কাছে, গেল। আরেকটা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে প্রথমে যাচ্ছে খুচরা বিক্রেতার কাছে, তারপরে যাচ্ছে ভোক্তার কাছে। আবার কিছু কিছু পণ্য আছে যেটা উৎপাদনকারীর কাছ থেকে পাইকারের কাছে যাচ্ছে, তারপরে যাচ্ছে খুচরা বিক্রেতার কাছে, তারপরে যাচ্ছে ভোক্তার কাছে। নেক্সট আসছে দেখো উৎপাদনকারীর কাছ থেকে প্রতিনিধি বা এজেন্ট। উৎপাদনকারীদের নিজেদের কিছু প্রতিনিধি বা এজেন্ট, তাদের নিজস্ব গাড়ি, নিজস্ব কর্মী দ্বারা তারা এগুলো সেল করে, সেখান থেকে সরাসরি ভোক্তার কাছে যাচ্ছে।
খুচরা বিক্রেতা, তারপর ভোক্তা, অর্থাৎ উৎপাদনকারী যে প্রতিনিধিগুলো নিয়োগ করছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে গ্রাম গঞ্জে বা ছোট ছোট দোকানে সেগুলো সেল দিয়ে আসছে, সেখান থেকে ভোক্তা পাচ্ছে। তাহলে আমরা এই ছকটার মাধ্যমে মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গেলাম না? এবার আসি তোমাদের বিজ্ঞাপনের ধারণা। এই অধ্যায়ে আমরা এর আগেও করেছি, কিন্তু আমি তোমাদের জন্য বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি। আসলে বিপণন করবা, বাজারজাতকরণ করবা, উৎপাদন করবা, কিন্তু তুমি কি করছো, কার জন্য করছো, কেমন করছো, তার মান কেমন, কেমন ভাবে ব্যবহার করবে, সেগুলো তো গ্রাহককে জানাতে হবে, ভোক্তাকে জানতে হবে। এই জানার যে মাধ্যমটা সেটাই হচ্ছে বিজ্ঞাপন। এখন দেখো বিজ্ঞাপনের ধারণাটা কি হচ্ছে, বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। প্রতিদিন আমরা টিভি, রেডিও ও পত্রিকায় বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখি ও শুনে থাকি। তাহলে আমরা টিভি বা রেডিও যদি খুলি, আমরা বিভিন্ন পণ্যের আকর্ষণীয় দেখি না? কি দেখি? নাটক হচ্ছে, চট করে চলে আসলো পেস্টের একটা অ্যাড, আসে না? মোবাইলের অ্যাড আসে না? তেলের অ্যাড আসছে তো, তাই না? আচ্ছা, বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। বিজ্ঞাপনের অন্যান্য মাধ্যম হচ্ছে লিফলেট, ম্যাগাজিন, পরিবহন, বিলবোর্ড, সাইনবোর্ড, ইন্টারনেট ইত্যাদি। বুঝা গেছে? এগুলো হচ্ছে বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। একটা পণ্য সব মাধ্যমে চলে না, কোনো বিশেষ বিশেষ মাধ্যম দ্বারা বিজ্ঞাপন করা হয়। এখন আসি বিজ্ঞাপনের মাধ্যম। এই বিজ্ঞাপনের মাধ্যমগুলো আসলে কি? এখানে দেখো একটা কি দেওয়া হয়েছে, মার্কেটের উপরে একটা ছবি দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা বিজ্ঞাপন হচ্ছে, আমরা রাস্তাতে দেখি না কি? এখানে তুমি যদি যাও সামনে দেখবা যে 0 এরকম দেওয়া আছে না? বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম দেখো, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম রয়েছে। সব ধরনের ব্যবসায়ের জন্য একই বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করা হয় না। পণ্যের চাহিদা, গুণাগুণ, মূল্য ও ক্রেতাদের কথা বিবেচনা করে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন করতে হয়। তাহলে কি বলছে, আমরা কার জন্য তৈরি করছি, পণ্যের গুণগত মান কেমন। আমি পণ্য করছি 10 টাকার, আমি বিজ্ঞাপন দিচ্ছি কোটি টাকা, হবে? হবে না। আমি পণ্য করছি শহরের জন্য, বিজ্ঞাপন নিয়ে গিয়ে গ্রামের গাছে ঝুলাই দিচ্ছি, চলবে? চলবে না। তাহলে আমাকে পণ্যের চাহিদা, গুণগত মান, মূল্য এগুলো বিবেচনা করতে হবে, তারপরে আমাকে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন করতে হবে। এবার আসি বিজ্ঞাপনের মাধ্যমগুলো কি কি। দেখো, সংবাদপত্র, সাময়িকী, প্রচারপত্র, বিজ্ঞাপনী ফলক, প্রাচীরপত্র, টেলিভিশন, রেডিও। আমরা একটু করে নিয়ে আসি। দেখো, চিনতে পারছো এটা কিসের ছবি? তোমরা অনেকে এটা চেনো না, এখনকার ছেলে মেয়েরা এটা তো ভাবাই যায় না, তাই না? কিন্তু এটা রেডিও, একটা সময় খুব জনপ্রিয় ছিল। এখানে বিজ্ঞাপন প্রচার হয়, মানুষ শুনতে পায়, এটাতে দেখতে পায় না, তবে শুনতে পায়। তারপরে দেখো, এটা কি? টেলিভিশন। টেলিভিশনে অবশ্য বিজ্ঞাপনগুলো তোমরা দেখো না, বেশ মজার মজার বিজ্ঞাপনগুলো। এই বিজ্ঞাপনে কি হয়, তোমরা কিন্তু পণ্যের নামও জানো, হয়তো আমরা অনেক কিছু জানি না। তোমরা বলে দাও, অমুক পণ্যটা না অমুক, এটা ভালো, অমুক পণ্যটাতে এই গুণ থাকে, বলো না তোমরা? তাহলে এটা টেলিভিশনের মাধ্যমে। আচ্ছা, আর একটা কি দেখো, বিজ্ঞাপন। পেপার পত্রিকাতে দেখবা বিজ্ঞাপনের পেজ থাকে, আলাদা পেজ থাকে, সেগুলোতে কিন্তু বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন থাকে। দেখেছো? এই পেপারগুলোতে বিজ্ঞাপনগুলো দেখছো? এই দেখো বিজ্ঞাপনের ছবিগুলো দিয়ে রাখছে, কারণ এগুলো থেকে যেমন পত্রিকা ও কর্তৃপক্ষ কিছুটা আয় হয়, তেমন উৎপাদনকারীও প্রচারের জন্য, ভোক্তার কাছে পরিচিতির জন্য তারা বেনিফিটেড হয়। বুঝা গেছে? আরো কিছু আছে দেখো, চলচ্চিত্র, পণ্যসজ্জা, মেলা বা প্রদর্শনী, নমুনা, নিয়নালো, পরিবহন, বিজ্ঞাপন, অন্যান্য। চলচ্চিত্র, সিনেমা। আমি একটু ছবিগুলো তোমাদেরকে আগে দেখাই। এটা কি জানো? এটা নিয়ন আলো, রাস্তাতে দেখবে এখন। এটা কিন্তু খুব জনপ্রিয় এখন হয়ে গেছে বিজ্ঞাপনটা।
আমরা দিনের চেয়ে এটা রাত্রে কিন্তু দেখি। একটু তুমি বড় বড় শহরে দেখবা আরো বেশি তোমার চোখে পড়বে। দেখো লিফলেট, কি পরীক্ষা দিতে গেছো হাতে লিফলেটটা ধরায় দেয়, দেয় না? এগুলো কি? এগুলো এক ধরনের বিজ্ঞাপন। দেয়াল, দেয়ালে লিখুন, হাতে লিখা, কিংবা দেয়ালে মেরে দেয়, দেয় না? আমরা না চাইলেও চোখটা ওখানে চলে যাই, মনের অজান্তে কখন যেন নামটা তোমার মুখে চলে আসে। এখন দেখো চলচ্চিত্র, সিনেমা তুমি দেখতে যাও কিনা, তবে যদি তুমি সিনেমা হলে যাও দেখবা যে ঠিক সিনেমা শুরু হওয়ার আগে একটু বিজ্ঞাপন দেয়, মিডিলে একবার দেয়, আবার শেষে একটু দেয়। পণ্য সজ্জা, বিভিন্ন পণ্য সাজিয়ে বিভিন্ন মোড়, বিভিন্ন বাজার এলাকায় রেখে দেয়। মেলা বা প্রদর্শনী, তোমরা মেলা প্রদর্শনীতে গিয়ে দেখবা বিভিন্ন পণ্যের চমৎকার প্রদর্শনী হচ্ছে, চমৎকার বিজ্ঞাপন হচ্ছে, সেখান থেকে তুমি অনেক কিছু জানতে পারো, শিখতে পারো। নমুনা, স্যাম্পল যেটা বলে, তোমরা যদি একটু ডাক্তারদের চেম্বারে যাও দেখবা একটা ওষুধ 100টা ওষুধের একটা কোটা হয়, কিন্তু ছোট্ট একটা কোটা হয়, সেখানে 10টা থেকে নমুনা বা স্যাম্পল বলে। এগুলো ছোট ছোট একই পণ্য, কিন্তু নমুনা হিসেবে সেগুলো প্রচার করা হয়। নিয়ন আলো, নিয়ন আলোটা তোমাদেরকে বললাম, রাস্তাতে দেখবা কোনো একটা জিনিসের বিজ্ঞাপন করার জন্য চমৎকার করে লাইটিং করে তুমি যেন আকৃষ্ট হও, সেইভাবে এটা প্রচার করে। পরিবহন, বিভিন্ন পরিবহনের গায়ে লেখা থাকে, থাকে না? দেখো তোমরা বিভিন্ন পরিবহনের গায়ে এরকম লেখা থাকে। বিজ্ঞাপন আর অন্যান্য, এইসব বিজ্ঞাপনগুলো তোমাদেরকে জানতে হবে, কোন পণ্যের বিজ্ঞাপন আমরা কিভাবে করব। এবার আসি বিক্রয় কথা। বিজ্ঞাপন হলো, পণ্য হলো, কিন্তু এই পণ্যটা মালিক পক্ষ তো নিজে গিয়ে বলবে না, কে বলবে, কে পরিচিত করে দেবে? এই ক্ষেত্রে একটা কথা আছে, তুমি যত সুন্দর বক্তা, তুমি যত সুন্দর কনভিন্স করতে পারবা, তোমার ক্রেতা তত বেশি বাড়বে। আমরা বিক্রয়ের কথা ধারণাটা একটু দেখি। বিক্রয়ের কথা বলতে বিক্রয় কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায়, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। অর্থাৎ আমরা এত কিছুর পরেও আমাদেরকে বিক্রয় কর্মী নির্ধারণ করতে হয়, কারণ তাদের চমৎকার উপস্থাপনা, তাদের ক্রেতাদের মনোভাব বুঝে নিয়ে তাদেরকে বোঝানো, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। বিক্রেতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে ও তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। একজন ভালো বিক্রয়কর্তা বা বিক্রয় কর্মী তার চমৎকার উপস্থাপনের মাধ্যমে তথ্যগুলো যদি সঠিকভাবে দিতে পারে, সেক্ষেত্রে আকৃষ্ট হবে গ্রাহক এবং স্থায়িত্ব হবে গ্রাহক। সেই গ্রাহক অন্য পণ্য কেনার আগে ভাববে যে না, এই পণ্যটা নিশ্চয়ই ভালো। বুঝতে পেরেছো? এখন এই আদর্শ বিক্রয় কর্মীর কিছু গুণাবলী আছে। একটা মানুষের সব গুণ নিয়ে কিন্তু মানুষ জন্মায় না, জন্মায় কি, কিন্তু একজন আদর্শ বিক্রয় কর্মী হতে হলে তার কিছু গুণ থাকা খুবই জরুরি। গুণগুলো কি দেখো, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয় কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায় সফলতা বা ব্যর্থতা একজন বিক্রয় কর্মী দ্বারা প্রভাবিত হয়। নিম্নে একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী বিশ্লেষণ করা হলো। প্রথমে আসি শারীরিক গুণাবলী। সুস্থতা, শারীরিক গুণাবলী। শারীরিক গুণাবলী কি কি? সুদর্শন চেহারা। সুদর্শন চেহারা মানে শুধু ফর্সা হয়ে যেতে হবে তা কিন্তু না। সুদর্শনের ব্যাখ্যা কি? একজনকে দেখতে সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, এটা হচ্ছে সুদর্শন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্য মানে তোমাকে কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। সুন্দর হাসি, হাসি দিয়ে তুমি অনেক কিছু জয় করতে পারবে। তুমি যদি রেগে যাও, তুমি রেগে গেলাম মানে হেরে গেলাম। তোমাকে একজন গ্রাহক খারাপ কথা বলতেই পারে, তুমি তাকে হাসির মাধ্যমে ভালোভাবে ভদ্রভাবে বুঝিয়ে বলো, দেখবা সেই আবার তোমার কথা শুনবে। মানসিক কিছু গুণাবলী। আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা, এগুলো হচ্ছে মানসিক গুণাবলী। আর কি গুণাবলী আছে?
কিছু নৈতিক গুণাবলী আছে, সততা ও বিশ্বস্ততা, সৎ কিন্তু হতেই হবে, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এগুলো হচ্ছে নৈতিক গুণাবলীর মধ্যে পড়ে। অন্যান্য গুণাবলীর মধ্যে কি পড়ে দেখো, শিক্ষা ও অভিজ্ঞতা, বিপণন সম্পর্কে জ্ঞান, হিসাবে পারদর্শিতা, এগুলো হচ্ছে তোমার অন্যান্য গুণাবলী, যেগুলো থাকতে হবে। তুমি যদি একটু শিক্ষিত না হও, তুমি ভালো বিক্রয় কর্মী হতে পারবে না। তোমার যদি বিপণন সম্পর্কে জ্ঞান না থাকে, তুমি কেমন ভাবে কাজ করবা? আর হিসাবটা তোমাকে জানতে হবে, তুমি বিক্রয় করছো, কত টাকা করছো, কিভাবে করছো, এখানে কত পার্সেন্ট লাভ আসছে, কিভাবে তুমি মালিককে হিসাব দিবা, এটা তোমার পারদর্শিতা থাকতে হবে। আজকে যে ক্লাসটা আমি তোমাদের নিলাম তার কিছু মূল্যায়নের প্রশ্ন আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এখানে প্রশ্ন দেখো, পণ্যের সত্যগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়? সত্যগত কিসের মাধ্যমে সৃষ্টি হয়? ক্রয়ের মাধ্যমে, তাই না? সত্য, তুমি যখন একটা কিনে নিলা, তাহলে কি হলো? ক্রয় করলাম, তার সত্যটা তোমার হয়ে গেল, তাহলে সত্যগত, ক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগের সৃষ্টি হয়। সরাসরি বিপণন কি? অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে। তুমি যদি মাঠে কোনো ফসল উৎপাদন করো, ওটা সরাসরি তুমি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছো, করে না অনেকে? নিজের ক্ষেতের ফসল নিজে বিক্রি করে না, তুমি নিজে একটা হাতের কাজ করছো এবং সেটা সরাসরি ভোক্তার কাছে দিচ্ছ, সেটা সরাসরি বিপণন। এবার কি বলছে দেখো, ক্রেতা ও ভোক্তাকে আকৃষ্ট করা কার গুণাবলী? কার গুণাবলী বলো তো, বলতে পারবা? এটা হচ্ছে একজন বিক্রয় কর্মীর গুণাবলী। ঠিক আছে, নেক্সট ডে এই নবম অধ্যায়ের পরে তোমাদের একটা রিভিশন টপ ক্লাস নেওয়া হবে। অধ্যায়টা ভালো করে বাসায় পড়বা, ভালো করে চর্চা করবা। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।